ভিতরে অনেক সময় বয়ে গেছে, আমাদের ব্যর্থতা বিচার করতে পারেনি। এখন অনেক কথা এরকম বলা যাবে, কিন্তু আমি মনে করি যে বিষয়টি অতটুকু আমলে না নিয়ে, যেহেতু একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে, তদন্ত কমিটি তার তদন্ত কাজ শুরু করবে এবং আমি বিশ্বাস করি প্রপার ইনভেস্টিগেশনের মধ্য দিয়েই বেরিয়ে আসবে কারা অপরাধী। এখানে কে মন্ত্রী কোন সময় কি একজন মন্ত্রীর কাছ থেকে আমরা নিশ্চয়ই দায়িত্বশীল মন্তব্য আশা করব। শামসুদ্দিন, আমাদের একজন কলার শামসুদ্দিন ভাই যে মন্তব্য করেছিলেন তার দ্বিতীয় প্রশ্ন কিন্তু এটাই ছিল যে বিলেতের মতন একটি গণতান্ত্রিক দেশে থেকে আমরা গণতন্ত্রের সঠিক চর্চা কতটা বাস্তবায়ন করতে পারি বাংলাদেশের মাটিতে। বিলেতে কাছে কিন্তু আমরা এই ধরনের অপরিপক্ক মন্তব্য পাবো না। আমি আপনার কাছে ফিরে আসছি, আসলে এটা বিলেত, ওটা বাংলাদেশ, এটা যেমন সত্য তেমনি ভালো কোথায় কি সেটা আমাদের গ্রহণ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি আপনাকে আপনার প্রশ্নটাকে আমি যদি একটু ক্লিয়ার করি, যদি মনে করেন কোনো মন্ত্রী জামাতে ইসলামীকে টার্গেট করে বলছেন এবং যদি শামসুদ্দিন সাহেব মনে করেন যে এতে আমাদের রাজনৈতিক গুণগত চর্চার অভাব হচ্ছে, ব্রিটেন থেকে আমরা কিছুই শিখছি না, কারণ জামাতে ইসলামী সাংগঠনিক সিদ্ধান্তের অধীনেই ৭১ সালে মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছিল এবং আজকে যে এটা রাজশাহী ইউনিভার্সিটির ঘটনাটাও কিন্তু সাংগঠনিক সিদ্ধান্ত বলেই সরকার এত ভূমিকা নিতে হচ্ছে, কারণ বলছে যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। সুতরাং এই বিষয়গুলো যদিও বিচার প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত নয়, কিছুটা রাজনৈতিক রং ঢঙের, কিন্তু আমি বলবো যে ৭১ সালের মুক্তিযুদ্ধে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং যুদ্ধ অপরাধ সংগঠিত করেছিল, এই বিষয়টা বললে কারো যদি মনে হয় যে আমরা রাজনীতি সঠিকভাবে করছি না, এটা আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করতে পারি না। দুঃখ লাগছে সৈকত সাহেবের প্রতি, উনি একজন ব্যারিস্টার হয়েও এইভাবে আগেই, মানে কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ার আগেই কাউকে অপরাধী হিসাবে ডাকা ওনার কাছে অন্যায় মনে হচ্ছে না। উনি যে ব্যারিস্টার মানুষ, দুঃখ লাগছে আমার। আমি আসছি, আমি ওই কলারের জবাবটা দিচ্ছি যে কলার আমাকে কোশ্চেন করেছেন যে ছাত্রলীগের কেউ অ্যারেস্ট হওয়ার ব্যাপারটি। আমি কলারকে বলবো, অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল, আমার বক্তব্য যদি আপনি গ্রহণ না করেন, অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল দয়া করে আজকে এখন অনলাইনে ঢুকুন, অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট দেখুন, সেখানে ওখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আবু বকর হত্যার সাথে ছাত্রলীগের কোনো নেতাকে অ্যারেস্ট করা হয়নি। আপনি সেখানে ঢুকে দেখুন। এরপর আসুন, উনি কিছু তথ্য দিয়েছেন, সেই তথ্য দিয়ে আমাকে জবাব দিতে হবে। 1972 সনের 24 জানুয়ারি দালাল আইন করা হয়। দালাল আইনের মাধ্যমে যারা পাকিস্তানি বাহিনীকে যারা সহায়তা করেছে এবং তাদের অন্যায় অপকর্মকে যারা সহযোগিতা করেছে, নিজেরা অংশগ্রহণ করেছে, পার্টিসিপেট করেছে, তাদেরকে সাজা দেওয়ার জন্য কোলাবোরেটরস অ্যাক্ট 1972 করা হয় 24 জানুয়ারি। বঙ্গবন্ধু 10 জানুয়ারি দেশে আসে, 24 জানুয়ারি উনি দালালদের সাজা দেওয়ার জন্য ওই আইনটা করেন। আর আরেকটা আইন করেন 1973 সনে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট 73। ওই আইনটা করা হয় স্পেশালি, সেখানে আইনে বলা হয়েছে যে জুরিসডিকশন ভাগ করে দেওয়া হচ্ছে, কাদেরকে বিচার করা হচ্ছে। পাকিস্তানি আর্মড ফোর্সেস অ্যান্ড দেয়ার অক্সিলারি ফোর্সেস উইল বি ট্রাইড আন্ডার দ্যাট ল, আন্ডার 1973 অ্যাক্ট। 1972 সনে যখন কোলাবোরেটরস অ্যাক্ট করলেন বঙ্গবন্ধু, তখন ওই আইনের অধীনে উনি কথাটা বলেছেন, আমি রিপিট করে, 100,000-এর উপরে সারা দেশে লোক অ্যারেস্ট হয়। আমরা 72-এর আমাকে শেষ করতে দেন পরে সিচুয়েশন কিন্তু আমরা প্লিজ একটু শেষ করতে দেন। কারণ হচ্ছে যে আমি কিছু কথা একটু আগে বলেছি, আমার ওই বক্তব্যের সাপোর্টে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, ওনার বক্তব্যের কারণে আমাকে আমাকে শেষ করতে, প্লিজ আমাকে শেষ করতে দিবেন। 100,000-এর উপর লোকজন অ্যারেস্ট হয় সারা দেশে, 37,000-এর উপর লোকজন চার্জড হয়, এর মধ্যে 752 জন কনভিক্টেড হয়। 752 জন, 100,000-এর ভিতরে 752 জন কনভিক্টেড হয়। এর মধ্যে আসুন, জামাত ইসলামের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করা হয়েছে তখন। এর মধ্যে আমি জামাত ইসলামের 2 জন নেতার নাম বলি, সেটা হচ্ছে আব্বাস আলী খান, এক্স আমির অফ জামাত ইসলামী, আর জামাত ইসলামের বর্তমান নায়েবে আমির মাওলানা ইউসুফ। হি ওয়াজ অ্যারেস্টেড আন্ডার দ্যাট অ্যাক্ট, কোলাবোরেটরস অ্যাক্ট। আপনার কাছে ওনাদেরকে অ্যারেস্ট করা হয় এবং আরো জামাতের অনেক নেতাদেরকে অ্যারেস্ট করা হয়। দেখেন, 752 জনের তালিকায় ওনারা পড়েন নাই। মানে জামাতের নেতৃবৃন্দ কিন্তু অ্যারেস্ট হয়ে গেলেন, কয়েকজন টপ লিডার কে জেলে রাখা হইল। বঙ্গবন্ধু 73 সনে সাধারণ ক্ষমতা ঘোষণা করলেন। সাধারণ ক্ষমতা ঘোষণা করার পরে জামাতের নেতৃবৃন্দকে ওনারা জেল থেকে বের করে দেন। কারণ হচ্ছে যে ওনাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, অগ্নিসংযোগ,
এই 4টা অপরাধ ব্যতি রেখে বঙ্গবন্ধু যে বলছে যে এই 4টা অপরাধ ব্যতি রেখে আমি সবাইকে ক্ষমা করে দেবো যারা পাকিস্তানের মানে পক্ষ অবলম্বন করছে, যেহেতু এই 4টা অপরাধ ওনাদের বিরুদ্ধে প্রমাণিত হয়নি এবং ইভেন তারা চার্জও হয় না, তাদের বিরুদ্ধে কোনো চার্জও আনা হয় নাই, ওনারা মুক্তি দিয়ে দেন। তাইলে আসুন, যেই আপনি 72 টু 75 সময়ে আপনি জামাত ইসলামী নেতৃবৃন্দের ব্যাপারে যাদের ব্যাপারে এখন কথাবার্তা বলা হচ্ছে, আপনি 100,000-এর মতো লোক অ্যারেস্ট করলেন, জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে চার্জ দিতে পারলেন না, ওনাদেরকে আপনার জেল থেকে বের করে দিলেন। এরপর 1973 সনে আপনারা পাকিস্তান বাহিনী এবং তার অক্সিলারি ফোর্সেসদেরকে বিচার করার জন্য 95,000 পাকিস্তানি সৈন্যের মধ্য থেকে, পাকিস্তানি সৈন্য এবং তাদের অক্সিলারি ফোর্সের মধ্য থেকে 1,000-এর উপর লোকজনদেরকে ওনারা আইডেন্টিফাই করে, তারপরে আরো ফার্দার ইনভেস্টিগেশনের পরে 195 জনকে আইডেন্টিফাই করা হয়। এরপর 1974 সনের 9 এপ্রিল দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন, ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ওনারা সিগনেচার করে এবং বঙ্গবন্ধুর ঘোষণা সহ 195 জন যুদ্ধাপরাধীকে ওনারা ক্ষমা করে দেয়। এরপরে আসুন, এটা 74 সনের ঘটনা। দেখেন 72 থেকে 75 আপনারা জামাতের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করলেন, ওনাদেরকে জেল থেকে বের করে দিলেন, ওনাদের বিরুদ্ধে কোনো মামলা করলেন না, 195 জন যুদ্ধাপরাধী লিস্টে জামাতের নেতৃবৃন্দ ছিল না, তাইলে যুদ্ধাপরাধী ইস্যুটা ইট হ্যাজ বিন ক্লোজড। বাট আপনারা 96-এ ক্ষমতায় আসছেন, তখন এই কথা বলেন নাই, এখন ক্ষমতায় আসছেন, এখন যুদ্ধাপরাধের বিচার আবার বলতেছেন না যুদ্ধাপরাধের বিচার আমরা করবো না, আমরা বলবো ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। শফিক আহমেদ সাহেব বারবার বলেছেন, আই থিঙ্ক ইউ আর অ্যাওয়ার অফ দিস, যে মানবতার বিরুদ্ধে অপরাধ। তো মানবতার বিরুদ্ধে অপরাধ যদি জামাত ইসলামী নেতৃবৃন্দ করে থাকে, ওনাদেরকে কেন আপনারা জেল থেকে বার করে দিলেন? কেন ওনাদের বিরুদ্ধে চার্জ আনলেন? সময় বরাদ্দের প্রতি আপনার একটু নজর থাকবে, কারণ আপনি আপনার মন্তব্য আপনার এই জন্য বলবো যে আমি আসলে প্রথমে বলছিলাম বিষয়টা এমন একাডেমিক নেচার এবং আমাদের একটু সময়ের দরকার, এবং আমি খুব একটু আক্ষেপের সুরে বলছি যে ব্যারিস্টার আবু বকর সাহেব এজ এ লয়ার শুধুমাত্র হয়তো দলীয় আনুগত্যের কারণে যে কথাগুলো বলে গেলেন, আমি শেষ করে দিই। আমি একটা তথ্য দিচ্ছি, আমি খুব চেষ্টা করছিলাম আজকে না আসতে শারীরিক অসুস্থতার জন্য, খুব শর্ট নোটিস ছিল। আমি জানি যুদ্ধাপরাধী ইস্যুটা আসবে, তো আমি খুব সামান্য কিছু স্টাডি করে আমি কিছু তথ্য মুখে বলার জন্য না আপনাকে দেখাতে চাই। সেটা হচ্ছে যে 1972 সালে দুটো পত্রিকা নিউজ আপনাকে দেখাচ্ছি, এবং আপনারা যদি একটু হেল্প করেন এবং মনোযোগ দিয়ে শুনেন, কাছে আপনি সঠিক হলে তো আপনার হারানোর কিছু নাই। সংক্ষেপে বলতে হবে। জি, জামাত ইসলামী নেতা মাওলানা ইউসুফের যাবজ্জীবন কারাদণ্ড, এটা হচ্ছে যে 5 ডিসেম্বর 72 দৈনিক ইত্তেফাক থেকে। তারপরে হচ্ছে যে শহীদুল্লাহ কায়সার হত্যা মামলা, জামাত নেতা খালেকের 7 বছর সশ্রম কারাদণ্ড ও 10 বছর 10,000 টাকা জরিমানা, এটা 18 জুলাই 72 দৈনিক বাংলার প্রথম পাতায় প্রকাশিত রিপোর্ট। এরকম অনেক কিছু, অনেক রিপোর্ট, এগুলো তখনকার পত্রপত্রিকা, এবং এটা নুরেমবার্গ ট্রায়ালের একটা প্রিন্সিপাল পড়ছিলাম, সেখানে বলছিল যুদ্ধ চলাকালীন সময়ে আসলে সাধারণ পরিস্থিতি যেহেতু থাকে না, থানায় গিয়ে একজন ভিকটিম একটা অভিযোগ দায়ের করা, ডায়েরি করা, চার্জশিট দেওয়ার জন্য পুলিশের মাধ্যমে এই সুযোগটা নাই, সেজন্য সবচেয়ে বেশি কোজ অ্যান্ড এভিডেন্স হিসাবে কনসিডার করে এবং সবসময় কনসিডার করে সেটা হচ্ছে তখনকার বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টগুলো। সেগুলো থেকেই এত বেশি প্রমাণ রয়েছে জামাতের, বিশেষ করে যে তারা ওই সময় কি করেছিল। এবং উনি যেটা একটু আইনি, আমি খুব সংক্ষিপ্ত করার জন্য জাম করছি অনেকটা, 73 অক্সিলারি ফোর্স বলতে যেটা বোঝা হয় 1973 অ্যাক্টের যে অক্সিলারি ফোর্সের কথাটা, সেই অক্সিলারি ফোর্সটা বোঝাচ্ছে জামাতে ইসলামীকে যদি ইন্ডিকেট নাও করে কথার কথা, এটাকে ইন্ডিকেট করে রাজাকার বাহিনীকে কিংবা আল বদর বাহিনীকে, কারণ দে ওয়ার লাইক এ ফোর্স, তারা ডাইরেক্টলি কমান্ডেড বাই দ্য সেন্ট্রাল ফোর্স অফ পাকিস্তান। তাদের নিজস্ব ড্রেস আপ ছিল, তাদের নির্দিষ্ট অ্যাকশন প্ল্যান ছিল কিভাবে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করবে কিংবা কিভাবে তখন তাদের ভাষায় দুষ্কৃতিকারীদেরকে শায়েস্তা করবে। এবং আজকে যে প্রশ্নগুলো সময়ের স্বল্পতার জন্য আমি একটু ঘেটে আসছিলাম যে 1973 অ্যাক্টার যে রেশনালিজম এবং যে অ্যাকসেপ্টেন্স, সেটার প্রশ্নে দুইটা রিভিউ করে প্রফেসর জর্ডান পাস্ট, ইন্টারন্যাশনাল ল এক্সপার্ট অফ ইউনিভার্সিটি অফ হাউস্টন, উনি আমেরিকার, এবং আমেরিকারই আরেকজন অ্যালবার্ট বাউস্টিন, যিনি একজন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লয়ার এবং ফরমার জাজ অ্যাডভোকেট জেনারেল অফ ইউএস আর্মি। তারা যে কনক্লুশন দেয়, আপনার সুবিধার্থে আমি বলি, 1973 এই অ্যাক্টের পরে প্রথম কনক্লুশন দেয় এইভাবে যে ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট the International Crimes Tribunals Act 1973 adequately affords the accused the full guarantee of international due process to which they are entitled. Far more guarantees that the minimal requirements demanded by international law.
আমি ডিটেলসে গেলাম Yeah. না, এবং তারা পরবর্তীতে জাস্ট আবার